ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে অনুষ্ঠান ঢাকায় থাকি। এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কথা বলি চট্টগ্রামের সেই গুণী মানুষদের সঙ্গে যারা ঢাকায় থাকেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। আনিকা, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। খুব আপনারা আসছেন আমার বাসায় এবং খুব ভালো লাগছে যে চট্টগ্রাম এই নামটা শুনলে খুব ভালো লাগে আমার। সো জম্বেশ একটা আড্ডা হবে বলে মনে হচ্ছে। আমরা শুরু করতে চাই একবার ছোটবেলা থেকে। আপনার ছোটবেলাটা কেমন ছিল? এক একজনের ছোটবেলা এক এক রকম থাকে, প্রত্যেকেই ছোট থাকে কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সেই সময় ইত্যাদি জানবো, বিশেষ করে চট্টগ্রামের জীবন। আমি বলবো যে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, সুন্দর সময় কেটেছে আসলে চট্টগ্রামে। আমার জন্ম, আমার বড় হওয়া পাথরঘাটা আশরাফ আলী রোড, আমি যে এলাকায় বড় হয়েছি। তো সেখানে আসলে যারা প্রতিবেশীরা ছিল তারা আমি বলবো যে আত্মীয় স্বজনদের থেকেও বেশি কাছের ছিল। কারণ আমাদের কোনো কিছু একটা উৎসব হলে আমরা প্রতিবেশীর সাথে আগে সেলিব্রেট করতাম, কোনো অসুবিধা হলে আগে সবাই একজন আরেকজন পাড়ার প্রতিবেশীদের কাছে কনসাল্ট করতাম। সো এই জিনিসগুলো আমি খুব মিস করি, কারণ চিটাগংয়ের আমি যে পাড়ায় ছিলাম, আমি যে এলাকায় ছিলাম, সেটা খুব আন্তরিক একটা পাড়া ছিল এবং তাদের সাথে এখনও আমাদের যোগাযোগ আছে, তাদের সাথে আমাদের এখনও যাওয়া আসা আছে। আর যেটা হচ্ছে গিয়ে চট্টগ্রামের বড় হওয়ার আমার যে সময়টা, আমার বন্ধু বান্ধবরা একদম পাড়ার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমার বড় হওয়া। সেখানে নানান রকমের খেলাধুলা করতাম, সাতচারা খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম আমি খুব। এবং আমার সেখানকার যে বন্ধুরা তারা এখন সবাই বেশ বড় বড় হয়ে গেছে এবং সবাই ভালো ভালো জায়গায় আছে। তো খুব মিস করি আসলে ওই সময়গুলা, অনেক মিস করি। ছোটবেলার প্রসঙ্গ আসলেই পড়াশোনার বিষয়টা আসে। ওই সময়ে নানা রকম চাপে থাকতে হয় পড়াশোনা নিয়ে। একটু জানবো আপনার ছাত্র জীবন সম্পর্কে। পড়াশোনা বলতে আমি একদম পছন্দ করতাম না পড়াশোনা করতে, আমার একেবারেই ভালো লাগতো না। কারণ আমি খুব পাড়া বেড়ানি ছিলাম। প্রথমে যেটা বলছিলাম যে আমার মা আমাদের বলতো যে সন্ধ্যা 6টার মধ্যে বাসায় ঢুকে যেতে হবে, যাই যেখানে যাও। তো আমি এমন ছিলাম যে আমার মা সন্ধ্যাবেলা দোয়ার খুলে খবর নিত যে আমি কোথায় আছি। তো কেউ বলতাম এই বাসায়, কেউ বলতাম ওই বাসায়। সো এইভাবে চলতাম, আমার পড়াশোনা একদম করতে ইচ্ছা করতো না। তবে খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমি, কেন বলি, কারণ হচ্ছে যে আমি বেশি পড়াশোনা করা লাগতো না, আমি একটু পড়লেই আমি কিভাবে যেন ভালো মার্কস পেয়ে চলে আসতাম। তো ফেল তেমন একটা করিনি, তবে অনেক সবসময় আবার ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়নি, একটা মাঝামাঝি রেঞ্জে সবসময় থাকতাম। তবে আমি আসলে একটা ব্যাক বেঞ্চার ছিলাম এবং আমার যারা ফ্রেন্ডরা ছিল আমার পিছনের সিটে বসতাম এবং সবাই খুব দুষ্টামি করতাম। আমার স্কুল ছিল স্কলাস্টিকা, সেন্ট স্কলাস্টিকা। তো সেখানে আমার এসএসসি পর্যন্ত আমি সেখানে ছিলাম। তো প্রায় অনেক বড় একটা বছর, কেজি থেকে একদম সেই পর্যন্ত, এসএসসি পর্যন্ত। সো আমার টিচারদের কাছে আমি খুব দুষ্ট ছিলাম এবং যেহেতু গার্লস স্কুল ছিল সেক্ষেত্রে আসলে মেয়েদের মধ্যে চুলাচুলি, একটু ঝগড়াঝাটি, এটা অনেক খুব সুন্দর একটা মুহূর্ত আমি বলবো। এবং শুধু আমার না, আমি বলবো যে স্কুল জীবনে বা ইউনিভার্সিটি বা কলেজ জীবনের যে সময়গুলো, মুহূর্তগুলো, সেগুলো আসলে খুব প্রাইসলেস এবং এটা খুব প্রেশাস। সো এবং আমি আমার স্কুলের বন্ধুদের সাথে আমার এখনো কথা হয়। তারা সবাই মোটামুটি এখন 2 বাচ্চার মা, সবাই এখন সংসার নিয়ে খুব ব্যস্ত। তো তারা আমাকে বলে যে মানে আমি কিভাবে এখন এমন আছি, কিভাবে এখনো সব দিকে ঘুরে ফিরে বেড়াচ্ছি। তারা বলে যে আমরা তো এখন পারি না, তুই কিভাবে পারিস। সো খুব চঞ্চল ছিলাম আমি। এবং আমার কলেজ ছিল, কলেজেও আমার বেশ কিছু বন্ধু ছিল। আমার ইউনিভার্সিটির সময়টা বেশ চমৎকার কেটেছে। আমি প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, সেটাও চিটাগংয়ে। আমার সেখানে আমার খুব বেস্ট ফ্রেন্ডসরা ছিল। তো আমি যখনই আসলে পড়াশোনার কথা বলতে চাই, আমার বন্ধুদের কথা বেশি মনে পড়ে যায়, কারণ এটার সাথে আমার ফ্রেন্ডরা অনেক কানেক্টেড। এবং আমি যখন পাওয়ার বয়েজে আসি আমার মিউজিকের সময়, তখন আমার ব্যাচের সাথে পড়াশোনা শেষ করার জন্য আমি কিন্তু মিউজিক একটা গ্যাপ দিই এবং আমি মিউজিক কন্টিনিউ করি না। আমি আবার চিটাগং ব্যাক করি, আমার গ্র্যাজুয়েশন শেষ করি, জাস্ট আমার ফ্রেন্ডদের সাথে একসাথে আমার পড়াশোনা শেষ করার জন্য। আপনি খানিকটা বলে ফেলেছেন ঢাকার কথা, বিশেষ করে পাওয়ার ভয়েস, কিন্তু আরেকটু থাকবো চট্টগ্রামে। চট্টগ্রামে থাকবো এই জন্য কারণ এই মানুষগুলো সম্পর্কে একটু বিশেষভাবে জানতে চাই। আপনার বাবা মা ভাই বোন
তাদের ব্যাপারে? আমার বাবা একজন সঙ্গীত শিল্পী ছিলেন। উনি এখনো গান চর্চা করেন। আমার বাবার নাম মঈনুদ্দিন আহমেদ। আমার বাবার একটি ব্যান্ড ছিল, জেমিং ব্যান্ড। এবং বাবার কাছ থেকেই আসলে মিউজিক বোঝা, শোনা। এবং তখন অনেক বড় বড় কনসার্ট হতো চট্টগ্রামে, স্টেডিয়ামে। সেখানে কনসার্ট দেখতে যেতাম, মা বাবা দুজনই যেত। বাবা পারফর্ম করতো, আমি দেখতাম অডিয়েন্স থেকে। তো বাবা একটা পারফর্মার ছিল এবং সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমার মধ্যে এগুলো এসেছে, আর পারফরমেন্সের বিষয়টা। আর সবাই আমাকে বলে যে অনেকে খুব ভালো পারফর্ম করে। আমার কাছে মনে হয় যে আমি একেবারে সেটা আমার বাবার কাছ থেকেই রপ্ত করেছি। আর আমার মা স্কুল শিক্ষিকা ছিলেন, চিটাগং সাউথ পয়েন্টের একটি স্বনামধন্য একটি স্কুলে তিনি বেশ অনেক বছর চাকরি করেছেন অ্যাজ এ টিচার। এবং সেক্ষেত্রে মা যেমন বাইরেও টিচার ছিলেন, ঘরেও টিচার ছিলেন। কারণ হচ্ছে গিয়ে আমাদেরকে সঠিক মানে কিভাবে জীবনটা কিভাবে সঠিকভাবে চলতে হবে এবং সেই মূল্যবোধটা আমরা আমাদের মার কাছ থেকে শিখেছি। আমরা দুটা বোন, আমি বড়, আমার ছোট বোন আছে। আমাদের দুজনেরই পড়াশোনা চট্টগ্রাম থেকে এবং আমার ছোট বোন ইতিমধ্যে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছে, খুব ভালো একটি পজিশনে আছে। সো এই তো এইভাবেই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি। আমরা চিটাগং থেকে এখন এসেছি ঢাকায়, কিন্তু আমি বলবো যে আমি আমার জীবনের সাথে চট্টগ্রাম ওতপ্রোতভাবে জড়িত। তারপর ঢাকার জীবন, সত্যিকার অর্থেই ঢাকার জীবন এই জন্য এর আগে একবার এসেছেন, আবার গেছেন, মানে একটা যাওয়া আসার মধ্যে ছিল বিষয়টা, কিন্তু স্থায়ী হলেন ঢাকায়, সেটা গানকে কেন্দ্র করে। একটু জানবো ঢাকার জীবনটা, বিশেষ করে চট্টগ্রাম থেকে যখন মনে হলো যে স্থায়ীভাবে ঢাকায় চলে যাচ্ছি, সেই সময়টার কথা একটু। এটা খুবই ইমোশনাল ছিল আমার জন্য, কারণ আমি এটা অনেকদিন যাওয়া আসার মধ্যে রেখেছিলাম। কারণ আমার যখন ছুটি হতো আমি চট্টগ্রাম চলে যেতাম, আমি বাসায় থাকতাম, আমার খুব ভালো লাগতো। ঢাকায় আসলে আমার সত্যি কথা বলতে ভালো লাগে না, কিন্তু চট্টগ্রামের মধ্যে এই যে আমাদের আসলে কাজের জন্য আমাদেরকে এই জায়গাটাকে, ঢাকা শহরটাকে বেছে নিতে হয়। কারণ এখানে সব কিছু স্টুডিওসগুলো বলেন বা সব জায়গায় আমাদের এখান থেকে মুভ করতে হয় ঢাকা থেকে। চট্টগ্রামে যখন ছিলাম তখন আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, বিকজ যখন আমার ঢাকায় টোজগুলো পড়তো তখন সবাই বলতো যে না, তো চট্টগ্রাম থেকে কীভাবে আসবে, হ্যাঁ একটা বিশাল ব্যাপার, ঝামেলা। সো এই ঝামেলা বেশ পোহাতে হতো বলেই একটা সময় গিয়ে ডিসিশন নিলাম যে আচ্ছা না থাক, আমার কাছে মনে হয় আমি চট্টগ্রাম থেকে এবার ঢাকায় গিয়ে একটু শিফট হই। আমি যখন পাওয়ার বয়েতে ছিলাম 2013-তে আমি রিয়েলিটি শো থেকে বের হই, তখন আসলে আমার পরিকল্পনা ছিল না যে আমি একজন আর্টিস্ট হব বা সিঙ্গার হব। আমি চাইতাম যে আমি একজন কর্পোরেট লেডি হব, পড়াশোনা যেহেতু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেই করেছি। তো সেক্ষেত্রে আমি আসার পরে যেটা করলাম যে আমি পাওয়ার বয়েস থেকে বের হওয়ার পরে আমি আর মিউজিক কন্টিনিউ করলাম না। এরপর আমি আবার চিটাগং ব্যাক করলাম। 2015 ডিসেম্বরে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়। 16 থেকে আমি আসলে ঢাকায় আসা শুরু করি এবং আমি আসলে আমার মিউজিক্যাল ক্যারিয়ারটা 2016 থেকেই ধরি, কারণ আমার পার্মানেন্টলি আসলে এখানে আসাটা 2016 থেকে। তার আমি যাওয়া আসা করতাম 2019 পর্যন্ত অবধি, আমি চট্টগ্রাম আর ঢাকা যাওয়া আসা করে কাজ করতাম। পরে গিয়ে একদম সেটেল হয়েছে আসলে 19 থেকেই ঢাকাতে পার্মানেন্টলি থাকা। কথার ফাঁকে ফাঁকে একটা প্রসঙ্গ আসছিল, পাওয়ার ভয়েস প্রসঙ্গ, একটা বড় রিয়েলিটি শো যেটা আপনার সঙ্গীত জীবনকে অন্যভাবে বদলে দিয়েছে। একটু জানবো কিভাবে যুক্ত হয়েছিলেন এর সঙ্গে? এটা চিটাগং থেকেই আমি অডিশন দিই। আমি সেখানে বেশ একটা পর্ব শেষ করে আসলে এত দূর আসা। তবে খুব মজার ছলেই আসলে কম্পিটিশনটাতে পার্টিসিপেট করেছিলাম, কোনো একটা পরিকল্পনা নিয়ে বা ওভাবে আসলে স্টার হতে হবে বা সিঙ্গার হতে হবে ওই পরিকল্পনা নিয়ে না, একেবারেই দুষ্টামির ছলে আমি বলবো যে আমার এখানে আসা। কারণ আমি মিউজিক নিয়ে এতটা সিরিয়াস ছিলাম না, পরবর্তীতে হয়েছি। কারণ আসলে আমার কাছে মনে হয় যে আমার যেহেতু বাবার কাছে মিউজিক ছিল, বাবার থেকেই আমার মধ্যে মিউজিকটা এসেছে এবং সেটা এখন আমি ধারণ করছি। পাওয়ার বয়েজ একটা বেসরকারি চ্যানেলের থেকে একটা রিয়েলিটি শো হিসাবে সেখানে আমি টপ 7 পজিশন পেয়েছিলাম এবং আমার জীবনে আমি বলবো যে পাওয়ার ভয়েস অবশ্যই একটা, হ্যাঁ আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে, কিন্তু আজকে আমি আনিকা হয়েছি আমার জন্য এবং আমার বেশ অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ চিটাগং থেকে এসে ঢাকাতে কাজ করা এবং সেই ক্ষেত্রে নিজেকে সবার কাছে প্রেজেন্ট করাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। তেমন কারো সাপোর্ট পাইনি,
খুব কষ্ট করেই আসলে আমি আমার এই জায়গাটা আজকে হয়তো বা অনেক বড় কিছু হতে পারেনি বা যতটুকুই হয়েছি আমি বলবো যে এটার সমস্ত কৃতিত্ব আমি আমার নিজেকে দিব এবং আমার পরিবারকে দিব, আমার সৃষ্টিকর্তাকে দিব। একটা প্ল্যাটফর্ম ছিল পাওয়ার ভয়েসের কারণে, কিন্তু এরপরের যে সংগ্রামটা সেটা নিজেকে প্রমাণ করার, এই সংগ্রামটা সম্পর্কে একটু জানবো। কারণ অনেক গল্প হয়তো আমরা সফলতা দেখে মনে মনে চিন্তা করি যে হ্যাঁ এটা হয়তো হয়ে গেছে, কিন্তু হয়ে যাওয়ার পেছনে যে গল্পটা থাকে একমাত্র শিল্পী জানেন। শিল্পী জানেন। প্রথমত আমি বলবো যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে একটা শিল্পীর জন্য ওরকম এনভায়রনমেন্ট আসলে ক্রিয়েট করা না যে একটা জিনিস আমি চাইলেই ইজিলি পেয়ে যাব বা ইজিলি আমি শিল্পী হয়ে উঠে যাব, এতটা সহজটা না। অনেক কিছু পার করতে হয়, অনেক কম্পিটিটিভ মার্কেট, এবং সেখানে নিজেকে প্রুফ করার যে ব্যাপারটা যে না আমাকে সবার মধ্য থেকে বেস্ট হতে হবে, এই প্রবণতাটা আমার মধ্যে সবসময় ছিল। যে আমি সবসময় চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করতাম, এক্সট্রা অর্ডিনারি কিছু করার চেষ্টা করেছি, সবসময় দেখানোর চেষ্টা করেছি যে না আমি একটু ডিফারেন্ট কিছু করতে পারি। এই জন্যই আমার মনে হয় যে আমি নিজের জায়গাটা কিছুটা তৈরি করতে পেরেছি। তবে সংগ্রামের যে কথাটা যেটা, যে প্রথমত নারী, তার মধ্যে হচ্ছে গিয়ে শিল্পী, এই দুটো বিষয়ে অবশ্যই স্ট্রাগল আছে। কারণ হচ্ছে সাপোর্ট আমি ওভাবে পাইনি, একেবারেই পাইনি যে কেউ আমাকে এসে হেল্প করবে বা কেউ আমাকে এসে আসলে কিছু বললো না যে আমাকে সহানুভূতি দিবে, ওই বিষয়টা ওভাবে ছিল না। তবে হ্যাঁ, আমি খুব ভালো সারাউন্ডিংসের মধ্যে ছিলাম, বেশ গুণী মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে এই মিউজিকের মাধ্যমে, তারা সবসময় আমাকে ইন্সপায়ার করেছে। এবং আমি সবার কাছ থেকে আসলে শিখেছি, সবার কাছ থেকে শিখেছি, সবার কাছ থেকে অল্প অল্প করে করে নিয়েছি, সেটা বড় ছোট যে কোনো শিল্পীর কাছ থেকেই আমি সেটা নিয়েছি, রপ্ত করেছি। এবং আমার কাছে শিল্পী মানে শিল্পী, সেটার মধ্যে আসলে আমি যে এই মানে বড় ছোট কিছু নেই, শিল্পী মানে শিল্পী। এবং শিল্পী হয়ে ওঠা এবং এটা সৃষ্টিকর্তার কাছ থেকে আমি মনে হয় যে একটা গিফট আমার জন্য। কারণ আমি কখনো গান শিখিনি, আমি এটার জন্য কখনো কোনো এফোর্ট দিইনি, তো বাট আমি গান করতে পারছি, এটাতে অ্যাবসলিউটলি আমি বলবো যে আমার সৃষ্টিকর্তার কাছ থেকে আমি গিফট হিসাবে এটা পেয়েছি। আর সংগ্রামটা যেটা, সেটা হচ্ছে গিয়ে ঢাকায় আসতাম একা একা, তখন প্রায় 1800, তখন ঢাকা চিটাগং রাস্তাটা হচ্ছিল, তো প্রায় 16 ঘন্টাও জার্নি করেছি, 22 ঘন্টা জার্নি করে এসেছি ঢাকায়। এবং মানে ব্যাক পেন হয়ে যেত, কষ্ট হতো, আবার শো শেষ করে আবার পরের দিন পরীক্ষা থাকতো, আবার শেষ করে পরীক্ষা দিতে যেতাম। কারণ যেহেতু আমার এক্সপিরিয়েন্স কম ছিল, সো আমি আসলে পারফর্ম করে করে স্টেজে আমি আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। তো এটার জন্য বেশ অনেক কষ্ট করতে হয়েছে, এত সহজে আমার জন্য জায়গাটা সহজ ছিল না। তবে এখনও চেষ্টা করছি ভালো কিছু করার, ভালো গান দেওয়ার, নিজের জায়গাটাকে সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করার, এখন আমার চেষ্টা অব্যাহত। আপনি যখন পাওয়ার ভয়েসে ছিলেন তখন তো গান রেকর্ড করতেই হতো, কিন্তু এরপরে যখন আপনি শিল্পী হিসেবে খুব সিরিয়াস হয়ে গেলেন বলতে যে নিজের সংগ্রাম পেরিয়ে যখন মৌলিক গান করার প্রসঙ্গ আসলো, তখন রেকর্ডিংয়ের বিষয় আসলো, সেখানে প্রথম গান যখন রেকর্ড করলেন সেই দিনের স্মৃতিটা খুবই মজার ছিল। আমার প্রথম গান হচ্ছে ইচ্ছেরা উড়ে যায়, সেটা পাওয়ার ভয়েসেরই একটা অ্যালবাম ছিল, পাওয়ার প্রজেক্ট। সেখানে আমরা যারা টপ ফাইনালিস্টরা ছিলাম তাদেরকে নিয়ে একটা অ্যালবাম হয়েছিল, মীর মাসুম ভাই সঙ্গীত করে আয়োজনে ছিলেন। সো ইচ্ছেরা উড়ে যায় যখন আমি ভয়েস দিতে যাই, তো আমার কাছে খুব মজা লাগছিল, বিকজ আমি এর আগে কখনো এরকম মানে প্রফেশনালি গান রেকর্ড করব, নিজের গান, যে এটা কখনো হয়নি। সো এর আগে এমনি পাওয়া হয়েছে, আমাদের একটা রাউন্ড ছিল শ্রুতি স্টুডিওতে, আমাদের একটা রাউন্ড ছিল, সেখানে গেছিলাম। তো এরপরে সেকেন্ড হচ্ছে ওখানে। তো আমাকে জাস্ট বলেছিল যে তুমি জাস্ট গেয়ে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। তো এত কিছু যে কাট করে রেকর্ড করতে হয় এটা তো জানি না। তো এরপরে আমি আমার মতো গিয়েছিলাম, তবে গানটা খুব ভালো হয়েছিল ইচ্ছেরা উড়ে যায়, এবং তখন খুব জনপ্রিয়তা পেয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। আপনার গানের একটা চমৎকার বৈশিষ্ট্য, যখন ভিডিও করা হয় সেখানে আপনার উজ্জ্বল উপস্থিতি, সেই উজ্জ্বল উপস্থিতির বিষয়টা একজন শিল্পী চাইলেই পারেন না, মানে কারণ আমরা অনেককেই দেখেছি ক্যামেরার সামনে ততটা সাবলীল না। এই সাবলীল হওয়ার পেছনেও কিছুটা গল্প আছে। আমরা জানি যে ক্যামেরার সামনে কিংবা গানের বাইরেও আপনার কিছু কাজ আছে, সেই কাজগুলো সম্পর্কে একটু জানবো আপনার মুখ থেকে। আমি ছোটবেলায় অনেক কিছু করেছি টুকটাক। আমি মিস চিটাগং ছিলাম 2008-এ। আমি ডিজাইনিং লাইনে বেশ কিছুদিন কাজ করেছি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, আর সেটাতে আমি পুরস্কার পেয়েছি।
সো টুকটাক টুকটাক করে করে কিছু না কিছু করতামই। তো আর আমার কাছে মনে হয় যে ক্যামেরার যে বিষয়টা, আমি খুব ন্যাচারাল যেমন আমি তেমনই থাকতে পছন্দ করি। আমি খুব একটা হয় না যে ক্যামেরার সামনে চরিত্র চেঞ্জ হয়ে যায় আবার ক্যামেরার পরে আরেক রকম, ওরকম কিছু না। আমি যেমনটাই বাইরে তেমনটাই ক্যামেরার সামনে তেমনটাই ঘরে, আমি একেবারে একই রকম। এটা তো আমাকে সবসময় ভাবে বলে যে আনিকার মধ্যে কখনো কোনো চেঞ্জ নাই, মানে এটা হয় না যে ফ্রেন্ডরা অনেক সময় কথাগুলো বলে যে হ্যাঁ তুই তো এখন অনেক বড় স্টার হয়ে গেছিস, এখন তো আর চিনিস না, বাট এই আমার ফ্রেন্ড এই কথাটা বলে না। আমার ফ্রেন্ড এটাই বলে যে না, আমাদের ফ্রেন্ড যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। সো ক্যামেরার বাইরের রানিকা বা ক্যামেরার ভিতরের রানিকা আমার মনে হয় একেবারেই একই। আর এই যে অভিজ্ঞতাগুলো আমি আমার জীবনে করেছি, আমি যে ডিজাইনিংয়ে কাজ করেছি বা এই যে সুন্দরের প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতাম, এগুলো আসলে আমার একেবারেই বলবো যে নিজেকে একটু খুঁটিয়ে দেখার বিষয় ছিল, আর সেই জন্যই করতাম। আর যেটা হলো যে এখন যেটা করি যে আমার নিজের পারফরমেন্সের আউটফিটগুলো কিন্তু আমি নিজে ডিজাইন করি, এবং এই ডিজাইনিংয়ের যেহেতু আমার একটা অভিজ্ঞতা ছিল সেটা আমি এখন এখানে কাজে লাগাচ্ছি। কিন্তু আমি যে বিষয়টা জানতে চেয়েছিলাম, খুব অল্প করে এসেছে সেটা সেটা হচ্ছে সুন্দরীর প্রতিযোগিতা, একটু বিস্তারিত জানবো। এইটার কোনো কিছুই না, এটা জাস্ট দুষ্টামি চলে। আমি আমি কখনো কোনো কিছু নিয়ে সিরিয়াস ছিলাম না। আমি সবসময় মনে করতাম কি হ্যাঁ এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, মানে কোনো কিছু নিয়ে আমি জীবন নিয়ে এত বেশি সিরিয়াস ছিলাম না। এখন অনেক সিরিয়াস, যতদিন বয়স যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে জীবনের সংগ্রামটা বরং বাড়ছে। তখন মনে করতাম যে হ্যাঁ সামনে এটা কম্পিটিশন আছে, এটাতে পার্টিসিপেট করি, এটা কম্পিটিশন, এটাতে পার্টিসিপেট করি। তো ঠিক এভাবেই সুন্দরী প্রতিযোগিতায় যাওয়া, এবং সেখানে সেখানেও কম্পিটিশন ছিল, অনেকগুলো স্টেপ ধাপ পেরিয়ে আসলে আমি সেই জায়গাটা অর্জন করি। এবং তারপরে আমি অনেক মডেলিংয়ের অফার পেতাম, অনেক টিভিসের অফার পেতাম, বাট আমি কখনো করিনি। আমার কাছে মনে হয়েছে যে না, আমি ওই জায়গাটাতে ভালো করতে পারবো না, বা আমার ওটার অভিজ্ঞতা কম। তো এই ক্ষেত্রে আসলে আমি নিজেকে ওভাবে কখনো প্রেজেন্ট করিনি। প্রথম গান রেকর্ডের কথাটা আমরা শুনলাম, চমৎকার অভিজ্ঞতা, চমৎকার স্মৃতিচারণ। তারপর আসলো গান দেখানোর বিষয়, অর্থাৎ মিউজিক ভিডিও। প্রথম দিন যখন নিজের গানের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন, সেদিনের কথাটা একটু শুনবো। আমি মোটেও নার্ভাস ছিলাম না, কেন জানি আমি মোটেও নার্ভাস ছিলাম না। আমি খুব এনজয় করেছি পুরো মিউজিক ভিডিও, ওটা আমার ইচ্ছার উড়ে যাওয়ারই ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। সো যেহেতু পাওয়ার বয়েজে আমি অনেক বড় বড় ক্যামেরাস দেখে ফেলেছি, তা আমার মনে হয় ভয়টা একটু কেটে গেছিলো। তো সেই ক্ষেত্রে আমার বেস্টটা দিতে হবে, তখন একেবারে মিউজিক ভিডিওটা আমি কেন্দ্রিকই ছিলাম, মানে আমাকেই উপস্থাপন করা হবে, আমার পারফরমেন্সটাকেই। সো সেই ক্ষেত্রে আমি ওভাবে বেস্টটা দেওয়ারই চেষ্টা করেছি, এবং সবাই খুব পছন্দ করেছিল। ওই তখন ছোট ছিলাম, এটা 2016-তে আমার প্রথম মিউজিক ভিডিও বের হয়, ইচ্ছেটা করে যাই, আমার চ্যানেল থেকেই আমি সেটা রিলিজ দিই। তো তখনকার সময়ে টাকা জমিয়ে নিজের পয়সা দিয়ে খরচ করে একটা মিউজিক ভিডিও বানানোটা আমার জন্য একটা অনেক বড় বিগ ডিল ছিল, বাট আমি বানিয়েছি। একটা কথা খুব সত্য যে কোনো কোনো শিল্পী সারা জীবন গান করে যান, কিন্তু তিনি চলচ্চিত্রে গান করার সুযোগ পান না। গীতিকারের ক্ষেত্রেও তাই হয়, অনেক গান লেখেন, হয়তো চলচ্চিত্রে গান করার সুযোগ পান না। আমি বোঝাতে চাচ্ছি চলচ্চিত্রের জায়গাটা একেবারেই ভিন্ন এবং অনেক কঠিন জায়গা, কিন্তু আপনার এই শিল্পী জীবনে আপনি সেই কঠিন জায়গায় পদচারণা করে ফেলেছেন। একটু জানবো চলচ্চিত্রের গান প্রথম যখন গাইলেন। তো চলচ্চিত্রের আমার জলে ভাসা ফুলের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি, টেলিসন অ্যাওয়ার্ড, এবং সাকিব খানের সিনেমা ববি হক আপু ছিলেন নায়িকা হিসাবে। আমার জন্য এটা একটা বিশাল অপরচুনিটি ছিল, এবং এই অপরচুনিটি আমাকে আসলে সঙ্গীত শিল্পী হৃদয় খান করে দিয়েছিল। তখন ছোট ছিলাম এবং আমার জন্য খুব এক্সাইটিংও ছিল, এবং চলচ্চিত্রের গান করা খুবই চ্যালেঞ্জিং, বিকজ নায়িকাকে দেখে নায়িকার ভয়েস অনুযায়ী বা সেই গানটাকে দেখে সেভাবে এক্সপ্রেশন দেওয়া। চলচ্চিত্রের গান ইজ অ্যাবসলিউটলি অ্যাবাউট এক্সপ্রেশনস, সো সেখানে অনেক বেশি নজর দিতে হয়। আর এরপরে আমি টুকটাক বেশ কিছু গান করলেও সেগুলো ওভাবে বড় আঙ্গিকে রিলিজ হয়নি। নাটকের গান করেছি, অনেক নাটকের গান করেছি, বাট সিনেমার গান আমি বলবো যে আমার আবার একটু গ্যাপ পড়ে গিয়েছে, বাট ইদানিং আবার শুরু করেছি। এবং আমি আরও সামনে চলচ্চিত্রের গান করতে চাই, কারণ এখন চলচ্চিত্রের গানগুলো আসলে অনেক ভালো হচ্ছে এবং বেশ সাড়া পাচ্ছে সব দিকেই। সো সেক্ষেত্রে আমি চাই যে আমার কাছে আরও একটু অপরচুনিটি আসুক, সো দ্যাট আমি নিজেকে আরেকটু ভালোভাবে প্রুভ করার একটা, প্রমাণ করার একটা জায়গা পাই। চলচ্চিত্রের কথা যেটা বললেন, এই সময় নানা রকম গান হচ্ছে, বা আপনিও যেটা বললেন যে আপনার সঙ্গে কথাবার্তা চলছে, কিন্তু একটা কথা প্রচলিত আছে, তাসনিম আনিকা অনেক বেশি ব্যস্ত স্টেজ শো নিয়ে। আমার তো মনে হয় এই ব্যস্ততা দেখে অনেকে হয়তো আপনার কাছাকাছি আসার সুযোগ পান না। এইটা সত্যি কথা। আমার যেটা হয় যে স্টেজের কারণে আমার স্টুডিওর কাজের আমি বলবো যে অনেক সময় দিতে পারি না,
কারণ এমনও হয় যে আমার আজকে শোজ আছে, বাট আমার আজকে একটা স্টুডিওর কাজগুলো তো হঠাৎ করে করে আসে এবং ডাক পড়লো কিন্তু আমি চলে গিয়েছি। ফর এক্সাম্পল আমি কক্সবাজারের শোতে আছি বা চট্টগ্রামে কোথাও আছি। সো এই জন্য অনেক সময় অনেকগুলো স্কেডিউল গ্যাপ হয়ে যায়। এটা নিয়ে আমি খুব ভালোই ঝামেলায় পড়ি এবং মাঝখানে মাঝখানে এমনও হয়েছে যে আমার ফ্লাইট একটু পরে, আমি সিলেট যাচ্ছি পারফর্ম করতে, তার আগে আমি একটা জিঙ্গেলের ভয়েস দিয়ে গেলাম। হ্যাঁ, তারপরে আবার এয়ারপোর্ট হচ্ছে খুব দৌড়াদৌড়ির মধ্যে। সো এরকম অনেক হয়। আবার একটু পরে পারফরমেন্স, বাট আমার এখনই একটা কল এসেছে রেকর্ডিংয়ের, আমি শেষ করে পারফরমেন্সে গেলাম। সো স্টেজে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক গ্রেটফুল যে আমাকে স্টেজে মানুষ অনেক পছন্দ করে এবং তারা আমাকে ওভাবে করেই নিয়েছে বলে আমি এত পারফরমেন্স করার সুযোগ পাচ্ছি। এবং সেটা কর্পোরেট হোক, সেটা কনসার্ট হোক, আমি ভালোই সাড়া পাই যখনই সেটা স্টেজ হয় এবং আমিও খুব পছন্দ করি। আমি স্টেজকে অনেক বেশি ভালোবাসি। আর আমি বলে থাকি যে স্টেজ আসলে আমার কাছে আমার প্রেমিকের মতন, যাকে ছাড়া আমি থাকতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি সবসময় একটু নিত্য নতুন কিছু করার চেষ্টা করি, নতুন নতুনভাবে। যেহেতু আমি কাভার্সও করি নিজের গানের পাশাপাশি, আমি কাভার গানগুলোকে একটু নতুনভাবে উপস্থাপন করার সবসময় চেষ্টা করে থাকি। স্টেজ শোর বিষয়ে আরেকটু যদি জিজ্ঞেস করি বা জানতে চাই, একটা প্রস্তুতি থাকে প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা বিভাগ সঙ্গীতের, সেখানে যেমন প্রস্তুতি থাকে চলচ্চিত্র, নাটক ইত্যাদি ক্ষেত্রে, স্টেজ শোর ক্ষেত্রেও সেই প্রস্তুতি থাকে। তো আপনার যে ব্যস্ত সময় স্টেজ শো নিয়ে, যারা এই জায়গাটায় নিয়মিত হতে চান তাদের জানতে চাওয়া থাকতেই পারে যে আসলে প্রস্তুতিটা কীরকম থাকে। দেখেন, প্রথম জীবনের আমার যখন প্রথম যে স্টেজটা আমি পারফর্ম করেছিলাম কমার্শিয়াল স্টেজে, একটা কোম্পানির একটা অনুষ্ঠান ছিল, এটা আমার ফ্লপ ছিল, একেবারে ফ্লপ ছিল, কারণ আমি জানতাম না যে স্টেজে আমার কী কী গান গেতে হবে। তো সেগুলো আমি বিভিন্ন আর্টিস্টদের কাছ থেকে শিখেছি, জেনেছি কী কী গান করতে হয়, কী কী গানগুলো লোকজন মজা পায়, কোন সময় কোন গানটা গাইতে হবে, কোন এনভায়রনমেন্টে কোন গানটা যাবে। যেহেতু কাভার্স করি, সেহেতু আমাদের কাছে এগুলো খুব চ্যালেঞ্জিং, অডিয়েন্সের পালস বোঝা এবং শ্রোতা কি শুনতে চায়, এই মুহূর্তে তারা কি চাচ্ছে। অনেক গান জানতে হয়, অনেক গান নিয়ে বসতে হয়, তুলতে হয়। স্টেজের যে বিষয়টা, যখনই আমি একটা অনুষ্ঠান করতে যাই, আমি আগে জিজ্ঞেস করি যে সেখানের অডিয়েন্সটা কারা, তাদের বয়সটা কতটুকু, তারা কী রকমের গান পছন্দ করে, এটা আমি রিসার্চ করে যাই। আমার স্টেজের পিছনে এলইডিতে কী রং থাকবে সেটার উপরে আমি আমার কাপড়টা নির্ধারণ করি। আর তার আগে আমরা আমাদের ব্যান্ড নিয়ে, আমার ব্যান্ড আছে আনিকান রকার্স, আমরা পারফরমেন্সের আগে আমরা প্র্যাকটিস করি, আমরা গানের লিস্টটা নিয়ে বসি যে আজকে এই অডিয়েন্সের জন্য আমরা এই গানগুলো করব, বা যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে হয়তো আমরা এই গানের পরিবর্তে ওই গানটা গাবো। সো এই জিনিসগুলো অনেক চেঞ্জেসের মধ্যে থাকতে হয়। তবে আমরা অনেক এনজয় করি পারফরমেন্সটা, আমি অনেক এনজয় করি, যেহেতু আমি সব রকম, আমি ব্যান্ডের গান করতে অনেক পছন্দ করি আমার নিজের গানগুলোর পাশাপাশি। এবং নট অনলি দ্যাট, আমি বলবো যে আমি অনেক হ্যাপি, কারণ আমার কাভার্সের পাশাপাশি আমার গানগুলোরও একটা গ্রহণযোগ্যতা স্টেজে আছে। আমার পালাবি কোথায় না গেয়ে আমি স্টেজ থেকে নামতে পারি না। সো সেক্ষেত্রে আমি অনেক সময় একটু দেখি যে আচ্ছা ঠিক আছে, আমাকে রিকোয়েস্ট করা হয় নাকি আমার গানের জন্য। সো আমি সব গানগুলো করার পরে একটু বসে থাকি, ওয়েট করি, এরপরে গিয়ে দেখুন আমাকে বলে যে না আপু পালাবি কোথায়, তখন বুঝছি যে ওকে, তাহলে এখন গাওয়ার সময় হয়েছে। সো এবং কিছুদিন আগেও আমি একটা ইভেন্টে গিয়েছিলাম যেখানে সবার বয়স ছিল অলমোস্ট 57, 60, 65। তাদের কাছ থেকে আমি পালাবি কোথায় রিকোয়েস্ট পেয়েছি, যেটা একেবারেই সারপ্রাইজিং ছিল আমার কাছ থেকে, কারণ এই গানগুলো আসলে ইয়াং জেনারেশনের জন্য, যারা এগুলো শুনে, বা এরকম একটা বয়সের লোকজন আমাকে বলবে পালাবি কোথায় গাওয়ার জন্য, এটা খুবই ইন্টারেস্টিং ছিল। সো এটাই, আমি এই প্রস্তুতিগুলো নিয়ে থাকি পারফরমেন্সের আগে এবং সবসময় চেষ্টা করি যে যেন গতানুগতিক না হয়, বিকজ আমার ইভেন্ট অনেক রিপিট হয়, আমি একটা জায়গায় পারফর্ম করার পরে আমাকে সেই জায়গায় আবার ডাকা হয়। তো এই কারণে আমি চাই যে যেন ওরকম না লাগে যে আচ্ছা ওই গানগুলো তো আগের বার গিয়েছিল, এইবার তো নতুন কিছু পাচ্ছি না। আমি সবসময় চেষ্টা করি একটু চেঞ্জ করতে। কথা প্রসঙ্গে আপনার ব্যান্ডের কথা আসছিল, ব্যান্ডের কথাটা একটু আলাদাভাবে আনতে চাই এই জন্য, কারণ অনেক পরিশ্রম থাকে, এমন অনেকটা সংগঠন দাঁড় করানোর মতো ব্যাপার, একটা ব্যান্ড দাঁড় করানো। একটু জানবো, কারণ আপনি এককভাবে গান গাইছেন এটা একটা বিষয়, আর এমন একটা বড় দল নিয়ে কাজ করছেন আরেকটা বিষয়। এটা প্রথমত একটু টাফ ছিল এবং সবাই এটা প্রথম অ্যাকসেপ্ট করেনি, কারণ হচ্ছে সোলো আর্টিস্ট নিয়ে পারফর্ম করাটা সবার জন্য একটু ইজি, যখন একটা ব্যান্ড নিয়ে মুভ করতে হয় তখন একটু ডিফিকাল্ট হয় আমাদের জন্য।
আমার ব্যান্ডের নাম আনিকান রকার্স। আমি আমার বেশ কিছু মেম্বার্স আসলে চট্টগ্রাম থেকেই নিয়েছি, দেখে দেখে যারা চিটাগনিয়ান তাদেরকে আমি আমার ব্যান্ড মেম্বার বানিয়েছি। আমার ড্রামার, আমার বেস গিটারিস্ট, আমার পারকাশন, তারা তিনজনই হচ্ছে ফ্রম চিটাগং। সো সেক্ষেত্রে ভালো লাগে যখন আশেপাশ থেকে একটু চাট গিয়ে কথাবার্তা শুনি, খুব মজা পাই। আর যেটা হচ্ছে আমরা বেশ অনেক বছর ধরে একসাথে আছি, একসাথে মিউজিক করছি এবং আমরা খুব অল্প অল্প করে 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 এতটুকু আসছি এবং এখন আমরা শুধু দেশে না, আমরা বিদেশেও পারফর্ম করছি। আমরা জাপানে পারফর্ম করে এসেছি ফুল ব্যান্ড, আমরা চায়নাতে পারফর্ম করে এসেছি, আমরা মালয়েশিয়াতে পারফর্ম করে এসেছি, আমাদের সামনেও বেশ কিছু ইন্টারন্যাশনাল শোজ নিয়ে কথা চলছে। তো সবাই আসলে ব্যান্ড নিয়ে একটা ফিমেল আর্টিস্টের জন্য দেশের বাইরে গিয়ে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো করা, এটার অনেক প্রতিবন্ধকতা আছে এবং আমারও সেটা ফেস করতে হয়েছে। কারণ হচ্ছে গিয়ে ফিমেল আর্টিস্টদের ক্ষেত্রে আসলে পুরো ব্যান্ডটাকে কেউ নিতে চায় না, সবাই চায় যে শুধু সোলো আর্টিস্ট যাবে, সেখানকার মিউজিশিয়ানরা পারফর্ম করবে। সো সেই ক্ষেত্রে আমি একটু ধৈর্য ধরে বেশ অনেক বছর অপেক্ষা করেছি। আমি প্রায় 4 বছর কোনো দেশের বাইরের কনসার্টে পারফর্ম করিনি, বিকজ আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমি আমার ব্যান্ড নিয়ে যাব। সো এই বছরে এসে সেটা ফাইনালি আমি করতে পেরেছি এবং আমি আমার ব্যান্ড নিয়ে পারফর্ম করতে পারছি। দেশের বাইরে গান করা, দেশের ভেতরে গান করার এক ধরনের অভিজ্ঞতা হয় বা এক ধরনের প্রস্তুতি থাকে, আর দেশের বাইরে গান করা অন্যরকম প্রস্তুতিও থাকি, একটা অভিজ্ঞতাও হয় যে তারা কিভাবে আপনাকে গ্রহণ করে বা কি ধরনের গান শুনতে চান, একটু জানবো দেশের বাইরে। আমি বলবো যে দেশের বাইরে প্রোগ্রাম করাটা খুব এক্সাইটিং, কারণ হচ্ছে গিয়ে সেখানে প্রবাসীদের সাথে আমাদের দেখা হয়, তারা খুব এক্সাইটেড থাকে, অনেক দিন ধরে অপেক্ষা করে। আমি লাস্ট যে জাপানের শো করেছিলাম সেখানে আমি প্রায় 20,000 অডিয়েন্সের সামনে পারফর্ম করেছি। জাপানের মাটিতে 20,000 অডিয়েন্স আসা এবং আমার গান শোনা এবং আমার সাথে একে তালে নাচা, এটা আসলে আমার জন্য একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। কারণ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে জাপানের মাটিতে এক টুকরো বাংলাদেশ, এবং আমরা সবাই সেখানে একটা পর্যায়ে পুরো পারফরমেন্স শেষ করে আমরা একটা দেশের গান করেছিলাম, সবাই গিয়েছিলাম, মানে সবাই জাস্ট সাউন্ড মিউজিক বন্ধ করে খালি খালি গলায়। সো ওই মোমেন্টটা খুব খুব সুন্দর একটা অনুভূতি ছিল যে আমি দেশের বাইরে এসেও বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করছি এবং সেখানে কিন্তু অনেক জাপানিজ অডিয়েন্সও ছিল, যারা কিন্তু বাঙালিদের সাথে একসাথে তারা নাচ করছিল এবং মজা করছিল এবং তারা খুব এনজয় করেছে পারফরমেন্স। সো আমি বলবো যে দেশে তো অবশ্যই আমি প্রতিদিন রেগুলার পারফর্ম করছি, তবে দেশের বাইরেও আমি খুব এনজয় করি পারফর্ম করতে এবং আমরা সামনেও, আমি আনিকান রকার্স, আমরা সামনেও বেশ কিছু পারফরমেন্সে অংশগ্রহণ করব। নানা মাধ্যমে নানাভাবে গান করা হয়েছে আপনার সঙ্গীত জীবনে, চলচ্চিত্র, নাটক বা অডিও ভিডিও ইত্যাদি। কিন্তু একটা সময় যখন কল্পনা করা হয় যে এতগুলো কাজ করলাম, কিছুটা প্রাপ্তিরও তো দরকার আছে, সেটা দর্শকের ভালোবাসা যদিও বড় প্রাপ্তি, তবু আপনার মুখ থেকে প্রাপ্তির কথা শুনবো এই জন্য কারণ আপনার ঘরে এসে আমরা দেখেছি আপনার প্রাপ্তির একটা স্পর্শ আমরা পেয়েছি বা চোখে দেখেছি। আপনার মুখ থেকে একটু শুনুন। এখানে খুব অল্প কিছু আছে, সবগুলো নেই, তবে আমি অনেক অ্যাওয়ার্ড পাইনি, অনেক অনেক আমার অ্যাওয়ার্ড নেই, বাট টুকটাক অ্যাওয়ার্ড আছে এবং যেগুলো আছে সেগুলো আমার মিউজিককে নিয়ে আছে। তার মধ্যে আমার খুব পছন্দের একটি অ্যাওয়ার্ড হচ্ছে, যেটা আমি বললাম, কলকাতা টেলিভিশন অ্যাওয়ার্ড আমি পেয়েছি। তো আমি আমার নিজের মিউজিক ভিডিওর পরাণ বন্ধুর জন্য আমি চ্যানেল আই থেকে মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছি। এরপরে টুকটাক অনেক অ্যাওয়ার্ড আমার পেয়ে যাচ্ছি। সো এই আরও পেতে চাই, আরও গান করতে চাই, আর কারণ প্রাপ্তি তো আসলে শেষ নেই এবং যখনই ছোটোখাটো, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো কাজের জন্য যদি আসলে সম্মাননা পাওয়া যায়, এটা তো সবচেয়ে সুন্দর। প্রাপ্তির কথা যেহেতু এসেছে, এইটা এক ধরনের প্রাপ্তি। আরেকটা প্রাপ্তি আছে পারিবারিক প্রাপ্তি। এই জন্য আপনার বাবা মা ছোটবেলায় হয়তো চেয়েছে আপনি কোথাও চাকরি করবেন, অর্থাৎ একেবারে নিশ্চিত যে জীবনটা, সেই জীবন যাপন তারা চেয়েছেন, যেভাবে প্রত্যেক বাবা মা চান। কিন্তু একটা পর্যায়ে এসে আপনার জীবনটা এমন হয়ে গেছে, সেখানে এই মুহূর্তে বা এই পর্যায়ে এসে আপনার বাবা মার কি বক্তব্য বা মন্তব্য আপনার জীবনধারা সম্পর্কে? আমি বলবো যে সন্তান হিসেবে আমি আমার বাবা মার জন্য তেমন কিছু একটা করতে পারিনি এবং আমার বাবা মা এমনটা আসলে অতটা আমার কাছ থেকে কখনো আশাও করেনি যে আমি অনেক বড় কিছু করব বা বড় কিছু হব। তারা খুব সিম্পল লাইফই চেয়েছে। তারা সবসময় বলেছে পড়াশোনা শেষ করো, তারপর তুমি তোমার যে কোনো প্রফেশন তুমি ডিসিশন নাও। তো এই স্বাধীনতাটা আমাকে দিয়েছিল
সেক্ষেত্রে আমি আমার পড়াশোনা শেষ করেছি তাদের কথা অনুযায়ী, এরপরে আমি মিউজিক করতে এসেছি। তারা সবসময় আমাকে ইন্সপায়ার করেছে, স্পেশালি আমার মা আমাকে আমার মার আসলে আমাদের প্রতি তার যে জীবনের যে সংগ্রামটা সেটা সবসময় আমি বলবো যে সবচেয়ে উপরে। এবং আমরা দুটো বোনই, আমাদের পিছনে আমাদের মার আসলে অনেক সংগ্রাম আছে। এবং আমার বাবা মা দুজনই মিউজিককে নিয়ে সবসময় আমাকে সাপোর্ট করেছে এবং তারা এখন অনেক খুশি যখনই আমি ভালো করি, তারা অনেক অনেক হ্যাপি হয়, অনেক মজা পায়। এবং তারা আমাকে আমার প্রত্যেকটা অনুষ্ঠান দেখে। অনেক সময় হয় না যে কোনো টিভিতে প্রোগ্রাম হলে আমাদের সেটা দেখা হয় না, বাট তারা সবগুলো দেখে এবং সবাইকে ফোন করে করে বলে যে আজকে আনিকার অনুষ্ঠান আছে, আজকে আনিকার এটা আছে ওটা আছে। সো এটা নিয়ে ওদের মধ্যে বেশ গল্প চলে। আমরা যে বর্তমানটা পাই, এই বর্তমান একটা সময় অতীত হয় বা স্মৃতি হয়, ইতিহাস হয়, যে কারণে বর্তমানে কি কাজ করছেন সেটা জানাটা খুব জরুরি। একটু যতটুকু জানানো যায় কি করছেন বলুন। এই মাসে মূলত আসলে আমার অনেকগুলো স্টেজ পারফরমেন্স অলরেডি বুকড হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আমাকে শো করতে দেখা যাবে। এবং তার সাথে সাথে আমি আমার নিজের গানগুলো নিয়ে আবার একটু বসছি, কারণ হচ্ছে গিয়ে অনেক দিন আমার নিজের কোনো মৌলিক গান নিয়ে আমি সামনে আসছি না। কিছুদিন আগে আমার আর সারিয়া রাফাতের একটি গান না দেখিলে তোমার মুখটা, এই গানটা রিলিজ হয়েছে। সো এই গানটা বেশ সাড়া পাচ্ছে এখন, এবং এটা ডুয়েট গান, আমি অনেকদিন পরে একটা ডুয়েট গান করলাম। সো এখন আমি একটা নিজের মৌলিক গান নিয়ে সামনে আসার প্ল্যান করছি। আমার ইতিমধ্যে এটার অডিও হয়ে গেছে, ভিডিও নিয়ে কাজ করার সময়। সো আমার মনে হয় যে এই মাঝখানে আমি এটা করে সবাইকে উপহার দিয়ে দেবো, আমার চ্যানেল থেকেই সেটা আসবে। আমরা যেখান থেকে শুরু করি সাধারণত শেষ পর্যন্ত সেখানেই ফিরে যাই। আপনি চট্টগ্রামের মানুষ, জন্ম বেড়ে ওঠা সব চট্টগ্রামে, কিন্তু এখন যখন আপনি চট্টগ্রামে যান, যদিও আপনি বলছিলেন যে আপনার মধ্যে কোনো চেঞ্জ নাই, অন্তত আপনার বন্ধুরা পায় না সেই চেঞ্জ, তবু এটাও তো ঠিক, একেবারে তাদের গণ্ডির মধ্যে ছিলেন। এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনার গান গেছে, যায় নানান স্টেজ শো বা নানান মাধ্যমে। তারা আপনাকে যখন একান্তে পায়, আপনাদের মধ্যে কী ধরনের আলোচনা হয়? সত্যি কথা বলতে আমরা আমাদের পুরনো স্মৃতিচারণ করি, নতুন কিছু নিয়ে কথা তেমন বলি না। সবাই এখন যার যার মতন করে যার যার লাইফে সেটেল, সবাই চাকরি করছে, কেউ ব্যবসা করছে। তো খুব কমই দেখা হয়, টু বি ভেরি অনেস্ট, কারণ আমি যখনই শোজের পারপাসে যাই আমার জাস্ট কাজ করে পরের দিন ব্যাক করতে হয়। সো ওভাবে দেখা হয় না। মাঝে মাঝে যখনই দেখা হয় তখন আমার সাথে পুরোনো দিনগুলো নিয়ে কথা বলি, ইউনিভার্সিটির নিচে কীভাবে আড্ডা মারতাম, কীভাবে দুষ্টামি করতাম, সেগুলো মনে পড়ে। আর ছোটোবেলার বন্ধুদের সাথে আড্ডা কীভাবে দিতাম, কোথায় কোথায় ঘুরতে যেতাম, কী কী করেছিলাম, সো এগুলো নিয়ে কথা হয়। আমরা আসলে এখন জীবনটা এত বেশি যান্ত্রিক হয়ে গেছে, আমার মনে হয় যে পুরোনো দিনগুলোকে মনে করাটাই এখন আমাদের কাছে খুব সুন্দর। এবং আমার বন্ধুদের কাছে আমার খুব কমই যাওয়া হয়, কাজের ব্যস্ততার কারণে তেমন একটা দেখা হয় না, বাট আমার সাথে সবার মোটামুটি ফোনে যোগাযোগ আছে, সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ আছে, তো সবার সাথেই কথা হয়। বাট আগের দিনগুলো নিয়ে কথা হয়। হ্যাঁ, চট্টগ্রামের আপনার খুব কাছের মানুষদের সঙ্গে হয়তো নিয়মিত দেখা হয় না, কথা হয় না, তবে যারা এই অনুষ্ঠান দেখবেন তাদের শোনা হবে আপনার কথাগুলো। একটু যদি তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি বলবো যে আমি আমার চট্টগ্রামকে অনেক বেশি ভালোবাসি এবং আমার চট্টগ্রামের মানুষরা আমার কাছে আমার ভালোবাসার মানুষ। জীবনে খুব সুন্দর মুহূর্ত কেটেছে চট্টগ্রামে, এবং বারবারই আসলে ফিরে আসতে চাই, যেতে চাই সেই পুরনো দিনগুলোতে আবারও। আমার মনে হয় যে আমি আমার কাজগুলো গুছিয়ে একটা সময় গিয়ে আসলে হয়তো চট্টগ্রামে ফিরে যাব, সেখানে থাকবো আবার আগের জায়গায় নিজের মানুষগুলোকে নিয়ে। এবং চট্টগ্রাম থেকে অনেক শিল্পী উঠে আসছে, অনেক নতুন প্রজন্ম নতুন নতুন কাজ করছে। সো আমি চাই যে চট্টগ্রামের জন্য আরও অনেক অপরচুনিটি ক্রিয়েট হোক। আমার যারা সিনিয়র্সরা আছেন, যারা আমার সিনিয়র মিউজিশিয়ানসরা আছেন, আর্টিস্টরা আছেন, তারা চট্টগ্রামের জন্য একটা মিউজিক্যাল এমন কিছু একটা ইনস্টিটিউট ক্রিয়েট করুক বা এমন কিছু করুক যাতে করে নতুন প্রজন্মের যারা শিল্পীরা আছে তারা একটা ভালো প্ল্যাটফর্ম পায় নিজেদেরকে উপস্থাপন করার জন্য। কারণ চিটাগং থেকে এসে ঢাকায় এসে যে স্ট্রাগলটা যেন তাদেরকে এত করতে না হয়, সেটাই আমার অনুরোধ থাকবে আমার সিনিয়রদের কাছে। আমার চেষ্টা তো সবসময় থাকবে টু মেক মাই চিটাগং প্রাউড, এবং আমি সবসময় চেষ্টা করে থাকি। আমি আমার চট্টগ্রামকে অনেক বেশি ভালোবাসি। একজন গানের মানুষের সামনে যখন কথা বলা হয়, একটা না একটা পর্যায়ে গিয়ে গানের অনুরোধ আসেই। সেই অনুরোধটা হয়তো আরো আগে আসা উচিত ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে বলছি যে একটু গান শোনাতে হবে আমাদের। অবশ্যই, যেহেতু চট্টগ্রাম নিয়ে আজকে অনুষ্ঠান, আমি চট্টগ্রামের একটা গান করি। সানমুখে মধুর হাসি, ও ভাই সানমুখে মধুর হাসি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি।
মাঝি দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি ওরে ও সাম্পানওয়ালা ভাই আই তো গরিবর মাইয়া সঙ্গে পয়সা নাই ফারগড়ি দো মাঝি ভাই ফারগড়ি দো মাঝি ভাই রে খুলতে যাই প্রাণত বাসি ও ভাই খুলতে যাই প্রাণত বাসি দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি। চমৎকার, অনেক 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 ধন্যবাদ আপনাকে গান শোনাবার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। দর্শক, এতক্ষণ আমরা সঙ্গীত শিল্পী তাসনিম আনিকার সঙ্গে ছিলাম ঢাকায় থাকি এই অনুষ্ঠানে। আগামী পর্বে চট্টগ্রামের আরও একজন গুণী মানুষকে নিয়ে হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।